ধরে নেওয়া হয় বাংলাদেশে কোনো না কোনো লিভার রোগে আক্রান্ত এই সংখ্যাটি অন্তত 5 কোটি। কিন্তু এই যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশের আবার বিভিন্ন ধরনের সার্জারির প্রয়োজন হয়। আজকে আমরা সার্জারি নিয়েই আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি লিভার রোগের সার্জারি। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন লিভারের সার্জন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এইচ.এম. তানভীর আহমেদ স্যারের পরিচয়, তিনি সহকারী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি ও লিভার ট্রান্সপ্লান্ট বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। দর্শক, আপনাদের অনুষ্ঠান শুরু করবার আগে জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেপাটোলজি সোসাইটি ঢাকা এবং এভারেস্ট ফার্মা। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা, বিশেষ করে এই সংখ্যাটি আসলে বেড়েছে মূলত ফ্যাটি লিভারের কারণে। অন্য কোনো রোগে আমরা এত কোটি, মানে 5 থেকে 6 কোটি, 5.5 কোটি রোগী আসলে আমরা দেখি না। আমরা কিডনিতে যদি বলি সেটি এখন প্রায় 3.5 কোটির কথা বলছি। কিন্তু এই যে এত রোগী, লিভার রোগের রোগী, তাদের সার্জারির প্রয়োজন হয়, এই সংখ্যাটি আসলে কেমন বা আনুমানিক কেমন হতে পারে? লিভার রোগের সার্জারি আসলে এটা আনুমানিকভাবে বলতে গেলে এটা 30 to 40% ইয়ে করা যায়, কিন্তু বেশিরভাগ সাধারণত আপনার মেডিসিনেই এটার রোগটা ভালো হয়ে যায় এবং এটা শুরুর দিকে যদি ধরা পড়ে যায় আর তখন থেকে যদি চিকিৎসায় যাওয়া যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারিটা অ্যাভয়েড করা যায়, এটা আর কি। আর সার্জারি যাদেরকে লাগে তারা দেখা যায় যে বেশিরভাগ সার্জারির জন্য যেটা হচ্ছে ফ্যাটি লিভার, আসলে ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে যেটা লিভার সিরোসিস হয়ে যায়, লিভার সিরোসিস, এবং সেখান থেকে টিউমার ফর্মেশন হয় লিভারের ভিতরে, এটা একটা আছে। আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসে আক্রান্ত, এটা সংখ্যাও অনেক বেশি। এখান থেকে লম্বা সময় এই ভাইরাসটা যদি মানে লিভারের ভিতরে তার রান করে এবং চিকিৎসা নিতে দেরি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে টিউমার ফর্মেশন হয়, সিরোসিস হয়, টিউমার ফর্মেশন হয় এবং একটা সময় লিভার ফেইলিওরে চলে যায়। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে ক্রিপ্টোজেনিক বলি আমরা, এটা বি ভাইরাস সি ভাইরাস না, এটা বিভিন্ন লিভারের অন্যান্য খাদ্যাভ্যাস এবং লিভারের যে ড্যামেজ হতে থাকে টক্সিন এবং অন্যান্য জিনিস থেকে, সেখান থেকে আবার এটা ডেভেলপ করে। কিন্তু এই যে লিভারের যে বড় বড় রোগ, বি ভাইরাস, সি, জন্ডিস, ফ্যাটি লিভার বা লিভার প্রতিস্থাপনের প্রয়োজন যখন পড়ে, বা লিভার সিরোসিস, মানে কোন রুটে সার্জারিটা আসলে বেশি করতে হয়, মানে প্রবণ বেশি? সার্জারিটা বেশিরভাগ দেখা যাচ্ছে যে আপনার যখন এই যে টিউমারগুলো অ্যাপিয়ার করে, এটার জন্য যে এটা, আর টিউমারের ধরনের মধ্যে রয়েছে একটা হচ্ছে আমরা বিনাইন বলি, মানে হচ্ছে ভদ্র, এটা ক্যান্সার জাতীয় করছে না। আর একটা হচ্ছে যে ম্যালিগনেন্ট, মানে ক্যান্সার জাতীয় টিউমার। তো ক্যান্সার জাতীয় টিউমারের মধ্যে লিভারের নিজস্ব টিউমার আছে, নিজস্ব লিভার থেকেই সৃষ্টি হয়েছে লিভার রোগের কারণে। আর একটা হচ্ছে অন্য অর্গ্যানের আপনার কোনো ক্যান্সার জাতীয় টিউমার এসেছে, সেখান থেকে একটা ছড়িয়ে এসে রক্তের মাধ্যমে ছড়িয়ে লিভারে এসে বাসা বাঁধে। তো এটাকে বলি আমরা সেকেন্ডারি অথবা মেটাস্ট্যাটিক লিভার টিউমার এটা। আর এছাড়া এমনিতে বিনাইনের মধ্যে আপনার বেশিরভাগ দেখা যায় যে লিভার অ্যাবসেস হয়, লিভারে ফোড়া যেটাকে বলি আমরা বাংলায়, লিভারে অ্যাবসেস, তারপরে হচ্ছে যে লিভারে সিস্ট ফর্মেশন হয়, তারপরে হচ্ছে আপনার লিভারের যে সিস্ট ছাড়া লিভার অ্যাবসেস, লিভার সিস্ট, তারপরে হচ্ছে রক্তের টিউমার থাকে কিছু লিভারের নিজস্ব, এই ধরনের থেকেও লিভারে, এবং সেই ক্ষেত্রে সার্জারিতে সাধারণত সব ক্ষেত্রে যাওয়া লাগে না। যেমন অ্যাবসেস যদি ছোট থাকে, আমাদের একটা হিসাব আছে যে সাধারণত এটা 5 সেন্টিমিটারের নিচে বা 6 সেন্টিমিটারের নিচে একটা হিসাব আছে, কিন্তু যদি মাল্টিপল হয় তাহলে যদি মেডিকেল ম্যানেজমেন্টে, মানে ওষুধের চিকিৎসায় যদি ইমপ্রুভ না করে, তখন আমাদের সেই ক্ষেত্রে সার্জারি যেতে হয়। কিন্তু লিভারের ফোড়াটা হওয়ার কারণগুলো আসলে কি কি? লিভারের ফোড়া হওয়ার কারণ যেটা দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে ইনফেকশন যে চলে আসে লিভারে, সেটা রক্তের মাধ্যমে দেখা যায় আমাদের অন্ত্র থেকে, খাবারের থেকে, ওখানের থেকে কোনো জীবাণু যদি চলে আসে, সেটা ব্লাড সার্কুলেশনে, পোর্টাল সার্কুলেশন, লিভারের যে সার্কুলেশনের মধ্যে একটা হচ্ছে খাদ্য নালীর যে থেকে, মানে ক্ষুদ্রান্ত থেকে আমাদের জালিকা নালী আছে, ওখান থেকে পোর্টাল সার্কুলেশনে এটা লিভারে ঢুকে যায়, এই খাদ্যের রসগুলো নিয়ে যায়। সেখান থেকে যদি কোনো
টক্সিন খারাপ জিনিস থাকে, জীবাণু থাকে, সেটা একটা। এছাড়া কোনো অর্গ্যান যদি আপনার ইনফেকশন হয়, যেমন অনেক সময় আছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, এটা যদি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে যায় অথবা অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশনটা তীব্র আকারে হয়, ওখান থেকে পোর্টাল সার্কুলেশনে চলে যেতে পারে। এই সব জায়গা থেকে ইনফেকশন লিভারে চলে যায়। আর আরেকটা আছে, সেটা খুব রেয়ার, আমাদের এটা আমরা কমনলি পাই না, কিন্তু সেটাও আমরা বেশ কতগুলো আমাদের 8টা-10টার উপরে সিরিজ আছে যে পাকস্থলীতে খাবার খেয়েছে, খাবারের সাথে মাছের কাঁটা বা সেটা পাকস্থলীর কোনো একটা যে ওয়ালটা লিভারের দিক থেকে দেখা যায়, ওই ওয়ালটা ছিদ্র করে ওখান থেকে লিভারের ভিতরে ঢুকে যায়। বেশিরভাগ বাম দিকের লিভারের দুইটা অংশ, ডান দিকের অংশ বেশিরভাগ দেখা যায় বাম দিকের অংশে, এখান থেকে অ্যাবসেস হয়ে যেতে পারে। এটা যদি শিশু হয় বা কিশোর হয়, সে হয়তো মাছের কাঁটা দিয়ে হলো না, অন্য আরো কিভাবে হতে পারে? হয়তো শিশুদের বেশিরভাগ দেখা যায় যে আপনার যে অন্ত্রের ইনফেকশন বা এখান থেকে হয়ে যায়। ওরা তো অনেক কিছু খেয়ে ফেলে, হ্যাঁ হ্যাঁ, হিজাবের পিন খায়, হ্যাঁ, তারপরে অন্যান্য অনেক বিষয় খেয়ে ফেলে, যেটা বের করার চেষ্টা করা হয়, কিন্তু সেখান থেকে লিভার ক্ষতিগ্রস্ত হয় কিনা? ওখান থেকে চান্সটা কম। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা কম। শিশুদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকেই হয়। আর কতগুলো যে কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনার যে যদি ইমিউন সাপ্রেশন থাকে কোনো কারণে তার, সেটা একটা। আর পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস, এই রিজিয়ন থেকেও দেখা যায় যে এখানকার কোনো প্যাথোলজির জন্য লিভার অ্যাবসেস হয়ে যায়। যেমন গল ব্লাডারে পিত্তথলির ইনফেকশন থেকে সরাসরি লিভারের, যেহেতু গায়ে এটা অবস্থিত, লিভারের একটা পার্ট, পিত্তথলির একটা পার্ট লিভারের গায়ের সাথে অ্যাটাচ থাকে, তো দেখা যায় ইনফেকশনটা যদি বেশি গাঢ় হয়ে যায়, আমরা যেটাকে বলি এম্পাইমা অথবা অ্যাবসেস, মানে পুষ জমে যায় পিত্তথলিতে ইনফেকশন হয়ে সেখান থেকে, তো ওইটা লিভারের গায়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা হচ্ছে গলব্লাডারের পিত্তথলির ইনফেকশন থেকে লিভার অ্যাবসেস হয়ে যেতে পারে। পিত্তনালীতে পাথর এবং ইনফেকশন যদি থাকে, তাহলে এটা বাধাজনিত জন্ডিস হয়, সেখানে জন্ডিসের থেকে এই ভিতরের দিকে এটা ইনফেকশনটা পিত্তনালীর জালিকা, যেহেতু লিভারের ভিতর থেকে ছোট ছোট জালিকা থেকে বড় পিত্তনালীটা হয়, তো ওই জালির ভিতরে ছোট ছোট মাইক্রো অ্যাবসেসের মতন তৈরি হতে পারে। আর একটা হচ্ছে পিত্তনালীর মধ্যে যদি পাথর হয়, যেমন আমরা শুনি কমনলি পিত্তথলিতে পাথর, কিন্তু পিত্তনালীতেও পাথর হয়। এটা কমনলি, এটা সাধারণত আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা যেটা হেপাটোলজিস্ট আছেন, এই কলিগরা বেশিরভাগ সময় দেখা যায় ইআরসিপির মাধ্যমে এন্ডোস্কোপ দিয়ে গিয়ে এই পিত্তনালীর মুখ থেকে ঢুকে ওখান থেকে সাধারণত পরিষ্কার করে দেন। কিন্তু যখন এই পিত্তনালীর পাথর পিত্তনালী এবং লিভারের ভিতরে, নালীর ভিতরে চলে যায়, ওখানেও অবস্থিত থাকে, তৈরি হতে থাকে, তখন এই অবস্ট্রাকশনের জন্য, বাধাজনিত কারণে, তখন লিভারেও অ্যাবসেস ফর্মেশন হয়। আর এছাড়া প্যানক্রিয়াসের ইনফেকশন, প্যানক্রিয়াটাইটিস যেটা আছে, প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াসের যেমন ড্যামেজ হয়, তেমন এই ইনফেকশনটা এখান থেকে সার্কুলেশনের মাধ্যমে লিভারকে ড্যামেজ করতে পারে, লিভারে অ্যাবসেস তৈরি করতে পারে। কিন্তু এই যে আমরা লিভারের টিউমার এবং লিভারের সিস্ট, এই দুটোর পার্থক্যটা আসলে যদি একটু পরিষ্কার করেন। আচ্ছা, লিভারের সিস্ট যেটা হচ্ছে, সিস্টে আগে আসি। সিস্ট হচ্ছে লিভারের যে ছোট ছোট, লিভারের ভিতরে জন্মগতভাবে হতে পারে লিভার সিস্ট। লিভারের যে আমাদের সিস্টেম আছে, যেটার মধ্যে ব্লাড ভেসেলস আছে, পিত্তনালী আছে, তো এই ভিতরের যে প্যারেনকাইমা যেটা বলে লিভারের টিস্যু, এর ভিতরে নালীর কোনো প্যাথোলজির জন্য, যেটা জন্মগতভাবে হতে পারে, কোনো ডিজিজের তার কোনো একটা ডেফিসিয়েন্সি, এটার কারণে হতে পারে, এই যে সিস্টগুলো ফর্মেশন হয়, সেই সিস্টগুলো সিঙ্গেল সিস্ট হতে। আরেকটা হচ্ছে কৃমি থেকে সিস্ট তৈরি হতে পারে, ওটাকে আমাদের দেশে কমনলি বলে হচ্ছে একটা হয় যেটা হাইডাটিড সিস্ট বলে, অন্যান্য দেশে অন্যান্য কৃমির কারণে হয়। তো হাইডাটিড সিস্ট, এগুলো সাধারণত ওই সিস্টটা আপনার এখানে খাবারের থেকে এই জীবাণুগুলো ঢুকে যায়, সেখান থেকে অন্ত্র থেকে, আমি বলেছি যে ওই যে আপনার যে জালিকা নালী আছে, পোর্টাল সার্কুলেশন বলে, সেখান থেকে লিভারে পৌঁছে যায়, ওখানে গিয়ে ওই কৃমির যে দানাগুলো ওখানে বাসা বাঁধে। কিছু কৃমি আছে পিত্তনালীর যে মুখটা, যেখান থেকে পিত্তটা আমাদের ডিউডেনাম পার্টে পিত্তটা রিলিজ হয়, ওই মুখ থেকে ওখান থেকে ঢুকে যায় সেগুলো। সেই কৃমিগুলো সাধারণত খুব বেশি দূর পৌঁছাতে পারে না। পিত্তনালী খুব বেশি দূর হলে গলব্লাডারের মধ্যে অনেক সময় ঢুকে বসে থাকতে পারে, অথবা পিত্তনালীর মধ্যে। আপনারা যেই সমস্যাগুলো পান, জি, মানে কৃমি থেকে এতদূর পর্যন্ত সমস্যা হয়, এটা কেমন পান? কৃমি থেকে এটা সাধারণত যে এরিয়াতে যারা দেখা যায় যে ডিওয়ার্মিং, মানে কৃমির ওষুধগুলো কম খায়, সেখানে আপনার হয়।
বাচ্চাদের এটা অতটা আমরা কমন যাবে, কিন্তু অ্যাডাল্টের আমরা পেয়ে যাই। কৃমির ওষুধ খায় না এই সংখ্যা তো মানে লক্ষ লক্ষ হবে, হ্যাঁ জানেই না যে কৃমির ওষুধ খেতে হয়। সাধারণত স্মল গাট থেকে, ছোট ক্ষুদ্রান্ত থেকে অনেক সময় ডিউডেনাম যেটা আমি বলি, এই পথে ওরা উল্টা দিকে মানে রিভার্সলি আগায় এসে এই পিত্তনালীর মুখ। কিন্তু আপনি যেমন টিউমারের ক্ষেত্রে আমরা সবসময় শুনি যে ম্যালিগনেন্ট এবং ভদ্র বিনাইন, সিস্টের ক্ষেত্রে এরকম কোনো বিষয় আছে কি? হ্যাঁ, সিস্টের ক্ষেত্রে বেশিরভাগ সিস্টে হচ্ছে বিনাইন। আচ্ছা। আর সিস্টের যেটা ক্যান্সার জাতীয়, যেটা ম্যালিগনেন্ট বা ক্যান্সার জাতীয় হয়, সেটাকে সিস্ট অ্যাডেনোকার্সিনোমা বলে। এটা এই সিম্পল সিস্ট থেকেও কনভার্সন হতে পারে। যদি এটা লম্বা সময় থাকে, এটাতে ইনফেকশন হতে থাকে বারবার, তাহলে এটাতে কনভার্ট হয়ে এখানে সিস্ট অ্যাডেনোকার্সিনোমা বলে একটা জিনিস আছে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সংখ্যা খুবই কম, বেশিরভাগ দেখা যায় যে সিস্টগুলা আপনার ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়াটারের মতন তৈরি হয়, এবং এটা যে ইয়েগুলা ছোট ছোট সিস্ট হয়, এটা সিঙ্গেল অথবা মাল্টিপল হতে পারে একটা লোবে সেগমেন্টে লিভারের কোনো অংশের মধ্যে। আমরা ওটা যদি সাইজ বড় হয় এবং দেখা যায় যে এটা ওয়ালের দিকে চলে আসতেছে, সেক্ষেত্রে রাপচার হয়ে যেতে পারে। লিভার তো বড় একটা অর্গ্যানোর ভিতরের দিকে না থেকে যদি সারফেসের দিকে চলে আসে সেইটা, তো এই সিস্টগুলো সাধারণত আমরা সার্জারির জন্য অ্যাডভাইস করি। আর একটা হচ্ছে যে পলিসিস্টিক মাল্টিপল সিস্ট সারাটা লিভারে হয়, এই যে পলিসিস্টিক লিভার ডিজিজ বলে, পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে, এরকম আর কি। এটা একটা তার প্যাটার্ন আছে, এটা জন্মগতভাবে তার শরীরের কোনো একটা ডেফিসিয়েন্সির জন্য এটা হতে পারে। তো সেই ধরনের হলে পরে লিভারের টিস্যু যতক্ষণ বডিকে চালায় নিতে পারে ততক্ষণ পর্যন্ত এটা অসুবিধা করে না। কিন্তু মাল্টিপল সিস্ট একটা সময় দেখা যায় যে সিস্ট বড় হতে 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 লিভারের মূল যে টিস্যুগুলোর পরিমাণ কমায় দেয়, তখন লিভারটা মানে ফেইলিওরের দিকে চলে যায়। এই পলিসিস্টিক হলে পরে সেই ক্ষেত্রে যখন লিভার ফেইলিওরের দিকে চলে যেতে থাকে, তখন সেই ক্ষেত্রে লিভার প্রতিস্থাপনের কথা আসে। আচ্ছা, কিন্তু এই যে লিভারের সিস্টগুলোর আসলে কারণগুলো যদি আর একটু ব্যাখ্যা করেন, বা আপনাদের কাছে যে রোগীরা আসে তাদের হিস্ট্রি আসলে কি বলে? লিভার সিস্টের অ্যাকচুয়াল এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকচুয়ালি আননোন। আর যা দেখা যায় যে কিছু তার হচ্ছে যে জন্মগতভাবে আগে থেকে হয়ে আসে ছোট ছোট সিস্ট, সেটা থেকে। আর যেটা হচ্ছে যে আরেকটা, এই সিস্টগুলো আপনার কারো কারো দেখা যায় যে শরীরের কোনো ডেফিসিয়েন্সির জন্য, কোনো একটা তার ডিজিজ প্যাটার্ন তার বডিতে, কোনো ইমিউন সিস্টেমে তার জন্মগতভাবে একটা ডেফিসিয়েন্সি আছে, সেখান থেকে হয়। আর যেটা সিস্ট যেগুলো হচ্ছে ওই যে হাইড্রেটিস সিস্ট বা ক্রিমি সিস্ট, এই ধরনের সিস্ট হতে পারে। তো সেগুলো তো সাধারণত আমাদের খাদ্যাভ্যাস এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার যদি গ্রহণ করা না হয়, সেই ক্ষেত্রে এইগুলা ট্রান্সফার হওয়ার হয়। আর হাইড্রেটিস সিস্ট যেটা আমরা বলেছি যে ক্রিমির বেশিরভাগ, একটা হচ্ছে যে ডিওয়ার্মিং, আর একটা হচ্ছে যে আমাদের খাবারগুলো বিশেষ করে শাকসবজি থেকে এখানে আপনার ওই যে কুকুর বিড়াল এরকম এরা যে টয়লেট করে, যে সেগুলো মিক্স আপ হয় এই সব সবজির সাথে। এগুলো যদি প্রপারলি ভালো ওয়াশ করে ক্লিন করে না খাওয়া হয় বা রান্না করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এগুলা বেশ প্রবণতাটা বেশি। আর লিভারের টিউমারের কারণগুলো কি আসলে জানা যায় যে কেন আসলে টিউমারগুলো হচ্ছে? হ্যাঁ, লিভারের টিউমারের কারণগুলো একটা হচ্ছে যে বিনাইন টিউমারগুলো সাধারণত এটা একটা জন্মগতভাবে, যেমন হচ্ছে রক্ত নালীটা যদি কয়েলিং, জন্মগতভাবে কয়েলিং হয়ে হয়, সেটাকে আমরা বলি হেমানজিওমা। এটাও মোটামুটি বেশ পাওয়া যায়। তো হেমানজিওমা ছোট আকারে যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অবজার্ভ করি, ট্রিটমেন্ট করি। কিন্তু হেমানজিওমা যদি বড় হয়ে যায়, 5-6 সেন্টিমিটারের থেকে বড়, অথবা এমন হচ্ছে এটা হেমানজিওমাটা তার আগে ছোট ছিল, গ্র্যাজুয়ালি এখন বড় হচ্ছে, আমরা ফলো আপ করছি, দেখলাম যে টিউমারের সাইজটা বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রাপচার হয়ে যায়, বা বড় হতে থাকলে সেই ক্ষেত্রেও রাপচার হয়। এইটা এটা রক্তের টিউমার, এটা যে বিনাইন টিউমারের মধ্যে হেমানজিওমা একটা। আরেকটা হচ্ছে আপনার আছে যে অনেক সময় লিভারের, আমরা ফিমেলদের অনেক সময় পাই যে লম্বা সময় যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে লিভারের একটা টিউমার হয়, যেটাকে আমরা বলি হেপাটিক অ্যাডেনোমা। এই হেপাটিক অ্যাডেনোমা এটা লম্বা সময় করলে, ওরাল কন্ট্রাসেপটিভ এই পিলগুলায় জন্ম নিয়ন্ত্রণ বড়ির জন্য এটা হতে পারে। এই টিউমারগুলোও এটা সাইজ বড় হয়ে যায়, অনেক সময় এগুলো স্পন্টিনিয়াস নিজে নিজে রাপচার হয়ে যায়, সেই ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। এটা পেশেন্টকে অনেক সময় হাসপাতাল পর্যন্ত আনাও অনেক সময় সম্ভব হয় না এটা। আর বাকি যেগুলো তো আপনার হচ্ছে যে ওই যে অ্যাবসেস বা এগুলো হচ্ছে আপনার বিনাইন ইসের মধ্যে পড়ে,
এটা ছোট ছোট আপনার থেকে হতে পারে, লিভারের নর্মাল লিভারের যে প্যাথোলজি, যে স্টোন থেকে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে পিত্তনালীর, এখান থেকেও আপনার। আমরা আসবো, ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের পরেই। ডাক্তার তানভীর আহমেদ, আপনার কাছে জানতে চাই, আমরা বিরতির আগে লিভারের ফোড়া, টিউমার, সিস্ট নিয়ে বেশ বিস্তারিত কথা বললাম। আমরা একটু অগ্নাশয়ের পাথর, টিউমার, ক্যান্সার, এই জায়গাতে একটু জানতে চাই যে এখানে সার্জারির প্রয়োজন পড়ে কেমন? অগ্নাশয়ের পাথর, অগ্নাশয়ের ক্যান্সার, অগ্নাশয়ের আরেকটা হচ্ছে ইনফেকশন, প্যানক্রিয়াটাইটিস যেটা বলে। অগ্নাশয়ের প্যানক্রিয়াটাইটিস যেটা হয়, প্যানক্রিয়াটাইটিসটা খুব কমন আসে, বেশিরভাগ রুগী আমাদের কাছে আসে, এবং প্রথম অবস্থায় এটা আমাদের কাছে, অথবা এটা দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রেন্টোলজিস্ট কলিগদের কাছেই প্রথম অবস্থায় ওনাদের কাছে যায়। এই ইনফেকশনটা একটা হচ্ছে অ্যাকিউট একটা অ্যাটাক আছে, একটা ক্রনিক অ্যাটাক আছে। অ্যাকিউট অ্যাটাকটা সাধারণত এটা ইনিশিয়ালি প্রপারলি অ্যান্টিবায়োটিক দিয়ে এবং অন্যান্য যে পেশেন্টের কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে আমরা এটাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল হয়, কিন্তু যে পার্টটা কন্ট্রোল হয় না তাদের জন্য বেশ সিভিয়ার অ্যাটাক হয়ে গেলে সেই ক্ষেত্রে এটার পাশাপাশি আমাদের ভাইটাল অর্গ্যানগুলো ইনভলভ করতে থাকে, বিশেষ করে লাংস, অ্যাবডোমেনে অনেক কালেকশন হতে থাকে, অ্যাসাইটিক ফ্লুইড বলি আমরা, পানির মতন জমতে থাকে, প্রেশার ক্রিয়েট করতে থাকে, ওই ক্ষেত্রে তাদেরকে আইসিইউতে নিয়ে ম্যানেজ করতে হয়। আচ্ছা। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটার এর বেশিরভাগ দেখা যায় যে সাধারণত স্টোন ওয়ান অফ দ্য কজ প্যানক্রিয়াসের নালীতে, এবং এটা সাধারণত যে ডায়েটরি হ্যাবিট থেকেও বলে অনেক সময় যে লো প্রোটিন ডায়েট যারা সাধারণত নেয়, এই ধরনের এই পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা আছেন, একটু সামাজিকভাবে একটু নিচু স্তরে যারা আছেন, খাবারটা হয়তো অতটা তারা মেনটেন করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের অনেক সময় প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য প্যানক্রিয়াটাইটিসের থেকে এখানে পাথর আপনার করে। আর প্যানক্রিয়াটাইটিস অনেক সময় যে পাথর আগে থেকে নাই, প্যানক্রিয়াটাইটিস ইনফেকশনের কারণে নালীটা কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে যায়, চেপে যায়, ওই ক্ষেত্রে এই অবস্ট্রাকশন অথবা এই বাধার জন্য এই স্টোনগুলো ফর্মেশন করে। আর একটা দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের প্যানক্রিয়াসটা ড্যামেজ হতে থাকে, ডায়াবেটিক পেশেন্ট বিশেষ করে ইয়াং ডায়াবেটিক, তাদের ক্ষেত্রেও আমরা বেশি এই প্যানক্রিয়াসের পাথরের পাই, এবং পাথর হলে পরে প্যানক্রিয়াসের রসটা প্রপারলি আসতে পারে না, তার হজমে অসুবিধা করে, পেশেন্টের নিউট্রিশনালি পেশেন্ট দেখা যায় যে দুর্বল হয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে, আর তার সাথে তার পেটে ব্যথা হতে থাকে, তার প্যানক্রিয়াসটার সেলগুলা বাধার কারণে রস আসতে পারছে না, ভিতরে পাথর জমে যাচ্ছে, প্যানক্রিয়াসের সেলুলার ড্যামেজগুলো হতে থাকে, এবং তাতে তার ডায়াবেটিসটা আরও বাড়তে থাকে, এবং একটা সময় পরে এটা যদি অপারেশন না করে ফিউচারে দেখা যায় যে লম্বা সময় যদি প্যানক্রিয়াসের পাথরে থাকে সেখান থেকে ক্যান্সারে পরিণত হয়ে যায় প্যানক্রিয়াসের বডিতে, অথবা প্যানক্রিয়াসের যে পার্টগুলো আছে, হেড, নেক, বডি, টেল, এরকম। কিন্তু এটা তো কোনো না কোনো ব্যথা বা কোনো না কোনোভাবে তো জানান দেয়, কিন্তু তারপরেও এতদূর পর্যন্ত কেন যায়, মানুষ থাকে কিভাবে? এতদূর পর্যন্ত থাকে, একটা হচ্ছে যে সে প্রথম অবস্থায় ব্যথার জন্য হয়তো লোকালি কোনো জায়গায় ব্যথার ওষুধ খেয়ে হয়তো ব্যথাটা নিরাময় করার চেষ্টা করে, অনেক সময় গ্যাসের ওষুধ খায়, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে অল্প আকারে ব্যথা হয়, হয়তো গেল কোনো আপনার ডিসপেন্সারিতে সাধারণত যায়, একটু ব্যথার ওষুধ, কখনো অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে দেয়, কিছুটা থেমে যায়, মনে করে যে সে ভালো আছে, কিন্তু এই রোগ পেশেন্টদের কিন্তু খাবারটা হজম হয় না, এটা একটা কিন্তু বড় প্রমাণ দেয়। তার স্টুল, পায়খানায় যে পায়খানাটা তৈলাক্ত পায়খানা হয়, অথবা পায়খানাটা তেল তেল হয়, অথবা ফ্রদি, এখানে পায়খানা করলে ওইটা দেখা যায় যে স্টুলের মেইন পার্টটা থাকে না, ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। তো এই প্রবলেমটা নিয়েও কিন্তু তারা অনেক সময় চলে আসে ডাক্তারের কাছে। এখন যদি প্রপারলি সে মানে যে যাদের কাছে যাওয়ার কথা সেই রকম গ্যাস্ট্রোন্টোলজিস্ট অথবা আমাদের কাছে না পৌঁছায়, অথবা যদি ইনিশিয়ালি অনেক সময় ব্যথার জন্য অনেক সময় প্রাইমারিলি একটা আলট্রাসোনোগ্রাম করেও অনেক সময় বোঝা যায় যে প্যানক্রিয়াসে পাথর বা এটা, ওই সময় যদি সে তার প্রপার ডক্টরের কাছে যায়, সেখান থেকে আমাদের কাছে যেগুলো অপারেশনের মতো হয় সেগুলো আমাদের মেডিকেল কলিগরা সাধারণত আমাদের কাছে পাঠিয়ে দেন, অথবা সরাসরি আমাদের কাছেও চলে আসে। অনেক সময় আলট্রাসাউন্ডতে বলে যে পাথর আছে, তাহলে কার কাছে যাবে জিজ্ঞেস করে চলে আসে, তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করি সার্জারির জন্য। প্যানক্রিয়াটাইটিস থেকে আসলে সিস্ট মানে এটি কেমন হয়? হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটাইটিস
বেশিরভাগ ক্ষেত্রে স্পন্টিনিয়াসলি নিজে থেকে মেডিকেল ম্যানেজমেন্টটা ভালোভাবে যদি হয়, সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রিজলভ করে যায়, ভালো হয়ে যায়। যেটা রিজলভ করে না সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্যানক্রিয়াসের সারাউন্ডিংসে প্রথমে আপনার পানির মতন জমে, অনেক সময় প্যানক্রিয়াসের নালি থেকে ওখান থেকে কালেকশন হয়ে প্যানক্রিয়াসের সিস্ট ফর্মেশন হয় এবং প্যানক্রিয়াসের সারাউন্ডিং টিস্যু ড্যামেজ হয়েও এখানে নেক্রোসিস হয়, পচে যেতে থাকে, পচে যেয়েও সিস্ট ফর্মেশন হয়। সাধারণত ওয়ালগুলো নষ্ট হয়ে যায়, ওয়ালের ইয়েগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং ওখানে সিস্ট ফর্মেশন হয়, সেই সিস্টটা বাড়তে থাকে, সিস্টের মধ্যে ইনফেকশন হতে থাকে, এখানে অ্যাবসেসও হয়ে যায়, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে। আর নেক্রোসিস হয় যখন, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলি আমরা, এটা বেশ একটা খারাপ একটা কন্ডিশন। এই সব ক্ষেত্রে পেশেন্টকে আইসিইউতে নিয়ে ম্যানেজমেন্ট দিতে হয়। পেশেন্টের অন্য অন্য ভাইটাল অর্গান ধরে যায়, মাল্টি অর্গান ধরে যায়, বিশেষ করে লাংস এবং কিডনি এই পার্টটা বেশি ধরে যায়। আর পেশেন্ট এখানে যে প্রেশার ক্রিয়েট করে, স্টমাকের ঠিক পোস্টেরিয়রলি পিছনের দিকেই এটা থাকে। যখন সিস্ট অথবা এই ধরনের নেক্রোসিস তৈরি হতে থাকে তখন স্টমাকের পাকস্থলিতে প্রেশার ক্রিয়েট করে, পেশেন্ট খেতে পারে না। তো এখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, পেশেন্টের ইমিউনো সাপ্রেশন হয়, পেশেন্টের ইনফেকশনটা ব্লাডে চলে যেতে থাকে, এটাকে বলে সেপ্টিসেমিয়া। পেশেন্টের অ্যাবডোমেনে কালেকশন হতে থাকে, অ্যাসাইটিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হয়। এই কন্ডিশনটা বেশ একটা বাজে কন্ডিশন, প্রপারলি ম্যানেজ না করলে অনেক সময় আমরা পেশেন্ট হারিয়ে যায় আমাদের কাছে, মানে হচ্ছে পেশেন্ট মারাও যেতে পারে। ফ্যাটি লিভার থেকে সিরোসিস বা কোন সময় আসলে এই রুটে সার্জারির প্রয়োজন হয়? আচ্ছা, ফ্যাটি লিভারটা সাধারণত গ্রেড 1 এবং গ্রেড 2 সাধারণত মেডিকেল ম্যানেজমেন্টে এবং ডায়েটরি হ্যাবিট এগুলা মেনটেন করলে সাধারণত পেশেন্টরা এখান থেকে মানে রিকভার হয়ে যায় দেখা যায় বেশিরভাগ। কিন্তু ফ্যাটি লিভার গ্রেড 3 যেটা সেটা, এবং এটা লম্বা সময় দেখা যায় যে এই ম্যানেজমেন্ট নিচ্ছেন না, কারণ হচ্ছে লিভার আপনার বডি বেশিরভাগ সময় বডিকে বুঝতে দেয় না। সাধারণত আপনি যদি কোনো টেস্টে না যান, দেখা যায় লিভার আপনার সহ্য ক্ষমতা বেশি এবং লিভার ড্যামেজ হতে হতে লিভারের আপনার 1/6-1/8% মানে এতটুকু পর্শন পর্যন্ত যদি ভালো থাকে তাও সে বডিকে জানান দিতে চায় না যে সে ড্যামেজ হচ্ছে। যখন এই ইয়েগুলা আমরা কোনো এমনি সাধারণ হয়তো একটা পেটে ব্যথা অথবা অন্য কোনো কারণে দেখা গেল যে একটা আল্ট্রাসাউন্ড করি, সাধারণত অ্যাবডোমিনাল পেটের কোনো অর্গানের আল্ট্রাসাউন্ড করতে গেলে আমরা সারাটা পেটই সাধারণত প্রথম অবস্থায় করে একটা সার্ভে হয়ে যায়। ওই সময় অনেক সময় ধরা পড়ে যায় যে তার ফ্যাটি লিভার আছে অথবা ফ্যাটি লিভারের সিরোসিস আছে। জি, তখন কি সে লিভারেরটাও করে নাকি অ্যাবডোমেন করলে আসলে লিভারটা? টোটাল অ্যাবডোমেনের আল্ট্রাসনোগ্রাম যখন করে সব অর্গানগুলো দেখে দেন সনোলজিস্ট। লিভার, কিডনি, আমাদের ওখানে প্রোস্টেট বা জরায়ু বলেন, ওভারি যা যা আছে এগুলো মোটামুটি দেখে, ওই সময় একটা প্রাইমারি সার্ভে হয়ে যায়। আর আরেকটা হচ্ছে আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে পিত্তথলির পাথর, খুব কমনলি হয়তো পিত্তথলির পাথর নিয়ে একটু গ্যাসের ব্যথা, একটু খাওয়ার পরে পেট ভারী লাগে, তখন আল্ট্রাসনোগ্রাম করতে যেয়ে যে লিভারে আপনার ফ্যাটি লিভারের চেঞ্জটা পেয়ে যায় অথবা সিরোটিক চেঞ্জটা ধরা পড়ে। অনেক সময় দেখা যায় যে ওইটা হয়তো বুঝতে পারে নাই, সনোগ্রাফিতে ওইটা আসে নাই লিভারের পাথর এসে। আমরা ল্যাপারোস্কোপিক্যালি পেটের ভিতরে যখন ক্যামেরা ঢুকে করতে যাই দেখা যায় যে গলব্লাডার ভালো কিন্তু সারাটা লিভার দানা দানা হয়ে আছে, মানে সিরোসিসে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে এত দূর পর্যন্ত চলে গেছে অথচ পেশেন্ট বুঝতেই পারেনি। ওই সময় আমরা একটা বায়োপসি নিয়ে নেই এবং ফার্দার তার আদার ইনভেস্টিগেশনগুলো করে এই পিত্তথলি অপারেশনের পরে ওই ম্যানেজমেন্টে তখন যেতে হয়, কিন্তু এটা অলরেডি অনেক দূর তখন। এবং এই সমস্ত সার্জারি কি আসলে ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব হয় কিনা? ল্যাপারোস্কোপি প্রয়োজন পড়ে না? না, ল্যাপারোস্কোপিক্যালি বাইরের কান্ট্রিতে অনেক ডেভেলপ করেছে লিভারের সার্জারি। তারা লিভার ট্রান্সপ্ল্যান্টের যে ডোনার যে লিভারটা দেয় সেইটা পর্যন্ত তারা ল্যাপারোস্কোপিক্যালি ডোনার হেপাটেক্টমি বলি, ডোনারের যে ডোনেশনের যে পার্টটা সেটা ল্যাপারোস্কোপি করে বের করে নিয়ে আসছে। এরকম অ্যাডভান্স হয়ে গিয়েছে অনেক উন্নত দেশগুলোতে, আমাদের পাশের দেশ বলেন কোরিয়া, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য উন্নত দেশ হচ্ছে থাইল্যান্ড, তারপরে আপনার তাইওয়ান, তারপরে অন্যান্য ইউএসএ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো তো ইংল্যান্ডে এগুলো তো আছেই। আর যেটা হচ্ছে যে লিভারের মেজর সার্জারিগুলোও অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি, ইভেন রোবোটিক সার্জারি পর্যন্ত হচ্ছে এখন। আমাদের দেশে অতটা অ্যাডভান্স ডেভেলপ করে নাই, তবে আমাদের যারা সিনিয়র লেভেলের সার্জনরা আছেন, যারা এক্সপার্ট স্কিল সার্জন আছেন, আমরা এটা উপরে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে ল্যাপারোস্কোপিক্যালি, তবে ল্যাপারোস্কোপি ছোট টিউমার
লিভার অ্যাবসেস, এগুলো আমাদের করার এক্সপেরিয়েন্স আছে ল্যাপারোস্কোপিক্যালি। আর যেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি আমাদের দেশে বড় সার্জারি যেটা আমাদের যেটা বলে প্যানক্রিয়াসের হেডে টিউমার হলে পরে হুইপলস সার্জারি, এটাও আমাদের দেশে কয়েকজন সার্জন করছেন, রেগুলারলি এটা করছেন। তো এগুলোর জন্য সেটা মানে খুব অ্যাডভান্স সার্জারির মধ্যে পড়ে আর কি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে পড়ে। কিন্তু হুইপল সার্জারি কোন কোন মানে সার্জারির ক্ষেত্রে করা লাগে আর কি লিভারে, কোন কোন রোগের ক্ষেত্রে সেটা, হ্যাঁ সেটা হচ্ছে যে যেমন আমরা বলি হচ্ছে প্যানক্রিয়াসের হেডে টিউমার, প্যানক্রিয়াসের যে হেড আছে ওটাতে যদি টিউমার হয়, তারপরে হচ্ছে পিত্তনালীর নিচের অংশের যদি টিউমার হয়, ক্যান্সার টিউমার, সব এগুলো ক্যান্সার টিউমারের জন্যই হুইপল সার্জারি। হুইপল সার্জারিটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বড় পার্ট আশেপাশ মিলায় এটা একটা বড় অংশ ফেলে দিতে হয়। এটা একটা কিউরেটিভ সার্জারি বলে, এটা পটেনশিয়ালি কিউরেটিভ। আর এটা হচ্ছে পিত্তনালীর অংশ, পিত্তথলি, পাকস্থলীর দূরের অংশটা যেটাকে আমরা পাইলোরাস বলি, পাইলোরাস এবং পাইলোরাসের পরের অংশ, ডিডোনামের টোটাল পার্টটা, আর প্যানক্রিয়াসের হেডটা যেটা নেক বরাবর আমরা কেটে দিতে হয়। এই টোটাল অর্গ্যানটা আমাদেরকে নিয়ে আসতে হয়। তো এটা পেরিয়াম্পুলারি বলে একটা কার্সিনোমা, যেটা পিত্তনালীর যে মুখটা যেটা ডিউডেনামের সেকেন্ড পার্টে ওপেন হয়েছে, ওইখানে ওর সারাউন্ডিংসের এরিয়ার মধ্যে যদি টিউমার হয় আর ওর অংশের মধ্যে হয় নিচের পার্টে, এইটা হচ্ছে পেরিয়াম্পুলারি রিজন বলে। এই অংশে ক্যান্সার টিউমার, প্যানক্রিয়াসের হেডের ক্যান্সার টিউমার, পিত্তনালীর লোয়ার পার্টের ক্যান্সার টিউমার, ডিউডেনাম যেটা বলি আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ডিউডেনামে যদি কোনো ক্যান্সার জাতীয় টিউমার অ্যারাইজ করে ডিউডেনাম থেকে, সেই সব ক্ষেত্রে আমরা এই হুইপল সার্জারিটা করি। আর লিভারের ক্ষেত্রে লিভারের আমাদের ছোট ছোট সেগমেন্টে ভাগ করা আছে, 8টা সেগমেন্ট আছে। তো লেফট লোব আর রাইট লোব মিলে এরকম সেগমেন্টাল ইয়েগুলাতে সাধারণত আইসোলেটেড যদি সেগমেন্টে টিউমার হয়, সাধারণত ছোট একটা সেগমেন্ট, 2টা সেগমেন্ট এরকম ইনভলভমেন্ট থাকলে সেটা আমাদের এখানে ল্যাপারোস্কোপিক্যালি এখন যারা স্কিলড এবং অ্যাডভান্স করছেন ওনারা করতে পারছেন। লিভার রোগের সার্জারির ক্ষেত্রে মানে ক্যান্সারাস মানে এই পোর্শনটা আসলে কেমন, অনেক বেশি কিনা, একটা এন্ড স্টেজ? হ্যাঁ, লিভারের যেমন আমরা লিভারের নিজস্ব বলেছি, আর একটা হচ্ছে অন্য অর্গ্যান থেকে আসে। অন্য অর্গ্যান থেকে যে টিউমারগুলো তৈরি হয় লিভারে, এটা সংখ্যাটা বেশি। এটা সাধারণত দেখা যায় যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে প্রোস্টেট অথবা মহিলাদের ক্ষেত্রে ওভারি, ইউটেরাস, এখান থেকে আসতে পারে, আপনার ব্রেস্টের টিউমার থেকে আসতে পারে, মানে ওইখান থেকে লিভারে চলে আসে। হ্যাঁ, রক্তের মাধ্যমে ওইটার ক্যান্সারের সেল এখান থেকে বহন করে লিভারে এসে বাসা বাঁধে। যেহেতু লিভারে আপনার সার্কুলেশনের মাধ্যমে, লিভারে একটা সার্কুলেশন আছে আর একটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন রক্তের, এই দুইভাবেই ওখানে চলে আসে। তো এটা হচ্ছে অ্যাডভান্স, যখন ওইখানকার টিউমার বড় হতে থাকে অথবা ওটার যদি গ্রেডিংটা হাই গ্রেডিং হয়, হাই গ্রেডের টিউমার অনেক সময় টিউমার সেল চলে আসলে তখন লিভারে ছোট ছোট লিভারে দেখা যায়, মানে আমরা যেটা শুনি যে লিভারে ছড়িয়ে গেছে, লিভারে ছড়িয়ে গেছে, জি লিভারে ছড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে ওটা ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত যে ওইটা আপনার থেরাপি অনেক সময় মেডিকেল ম্যানেজমেন্টে কিছুটা করা হয়। আর যদি দেখা যায় যে আমার সার্জারিটা ওই প্রাইমারি অর্গানের জন্য সার্জারি লাগছে এবং লিভারের যেটা আছে সেটা অল্প কয়েকটা টিউমার এবং একটা বা দুইটা সেগমেন্টের মধ্যে ইনভলভ আছে, তখন আমরা ওই প্রাইমারি সার্জারির সাথে লিভারের অংশটাও কেটে দেই। কিন্তু তার থেরাপিটা লাগে, কেমোথেরাপি তার লাগবে, ওই অর্গান রিলেটেড ওই প্রাইমারি টিউমারের উপরে ডিপেন্ড করে তার এই কেমোথেরাপিটা দিতে হয়। অনেক সময় এত অ্যাডভান্স হয়ে যায় যে আমাদের আর সার্জারির কোনো স্কোপ থাকে না, সেই ক্ষেত্রে ওই লিভারের দানাগুলা, টিউমারগুলা এবং তার প্রাইমারি অর্গানকে কন্ট্রোল করার জন্য অথবা কমিয়ে রাখার জন্য তখন কেমোথেরাপিতে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপিও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি করা হয়। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার তানভীর, আপনার কাছে জানতে চাই যে এই যতগুলো সার্জারি নিয়ে আমরা কথা বলছি লিভারের রোগের, এই সার্জারির সবগুলো কি আমাদের সরকারি হাসপাতালগুলোতে করা সম্ভব হচ্ছে? সরকারি হাসপাতালে মানে হুইপল তো অনেক অ্যাডভান্স, সেটা আমি বাদই দিলাম, কিন্তু একেবারে আপনার লিভার সার্জারিগুলো, হ্যাঁ টিউমারের ক্ষেত্রে হ্যাঁ, ক্যান্সার বিশেষ করে প্যানক্রিয়াসের টিউমার, গল ব্লাডারের ক্যান্সারের টিউমারেও লিভারের পার্ট কিছু অংশ ফেলে দিতে হয়, ওর অ্যাডজাসেন্ট সেগমেন্ট।
তো এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স সার্জারি। এটা পেরিফেরিতে আপনার যেসব ক্লিনিকগুলো সুইটেবল ক্লিনিক আছে অথবা সরকারি যে জেলা শহরের বড় হাসপাতালগুলো বা মেডিকেল কলেজ হাসপাতালগুলো, এবং সেখানে যদি হেপাটোবিলিয়ারি এই সাবজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে অথবা এই সাবজেক্টে সে ডিগ্রি করেছে অথবা এই সাবজেক্টে তার কাজের অভিজ্ঞতা আছে বা এই রিলেটেড তার ট্রেনিং আছে, এরকম হয়, তাহলে সেই সার্জন ওখানের ওই সেট আপে সে সাধারণত অ্যারেঞ্জ করে নিয়ে করতে পারে। সেটা খুব কম জায়গাগুলোতে আছে। কিছু কিছু জায়গাতে আমাদের যেসব হেপাটোবিলিয়ারি সার্জন কিছু কিছু আছেন ওনাদের পোস্টিং ওই জায়গা আছে সেটা, তবে বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের এই সার্জারিগুলোতে ঢাকা শহরে মানে আমাদের ক্যাপিটাল সিটিতেই করা লাগছে। এবং ক্যাপিটাল সিটিতে আপনার সরকারি ব্যবস্থাপনার মধ্যে আপনার আমাদের যেটা ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হসপিটাল যেটা মহাখালীতে, ওখানে এটা অ্যারেঞ্জমেন্ট আছে। সরোয়ার্দিতে আমাদের আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, এখানে আমাদের হেপাটোবিলিয়ারি সার্জন আছেন, আমাদের কলিগরা আছেন, ওনারা এখানে করছেন। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আসলে ইউনিভার্সিটিতে আছে, আর প্রাইভেটের মধ্যে আমাদের বারডেম হসপিটালে আছে, আর বেশ কিছু আপনার যেমন আমার সিনিয়র স্যার প্রফেসর মোহাম্মদ আলী স্যার উনি কাজ করেন, এবং আমার বেশ কয়েকজন কলেজ বিআরবি হসপিটালে আছে, তারপরে আপনার ইউনাইটেড হসপিটালে আছে। তার মানে আপনি বলছেন যে মানে এই সার্জারিগুলো এত অ্যাভেইলেবল না যে একদম সারা দেশে হচ্ছে এরকম না, টোটালি মানে সার্জন ডিপেন্ডেন্ট, তো স্কিল এক্সপেরিয়েন্স সার্জন যেখানে আছেন এবং সেখানকার সেই ইনস্টিটিউট যদি এই সেটআপটা বা ব্যাকআপটা অথবা তার ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে ইনস্ট্রুমেন্টাল একটা বড় ইস্যু এখানে আছে। ইনস্ট্রুমেন্টাল ইস্যু, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, অ্যানেস্থেসিওলজিস্ট, স্কিলড এবং এক্সপার্ট অ্যানেস্থেসিওলজিস্ট, একটু প্রলং সার্জারি, তো প্রলং সার্জারিতে অ্যানেস্থেসিয়া লম্বা সময়, পোস্ট অপারেটিভ কেয়ার, স্পেশালি পোস্ট অপারেটিভ অনেক সময় আমরা সার্জিক্যাল আইসিইউ অথবা এইচডিইউ অথবা সেগুলো না থাকলেও তো সার্জারি করতে পারছে না আর কি। এটা আসলে পেশেন্ট ওইরকম সেটআপ ছাড়া করতে গেলে সেই ক্ষেত্রে আপনার একটা মিসঅ্যাপ অথবা ডিজাস্টার হওয়ার মানে কিডনির যখন মনে করেন প্রতিস্থাপন বা কিডনির অন্য কোনো সার্জারি, মানে ওই এরিয়া থেকে কি লিভারের জায়গাগুলো একটু বেশি কমপ্লিকেটেড কিনা? এটা যার অর্গান রিলেটেড, তো কিডনিরও কমপ্লিকেটেড ডিজিজ আছে, কমপ্লিকেটেড সার্জারি আছে বেশ কিছু। লিভারে তো অনেকগুলো ফাংশন, লিভার, প্যানক্রিয়াস। লিভারেরটা একটু জটিল এবং এটা একটু সময়টা বেশি লেগে যায়, এবং এটা সার্জারিটাও আপনার বেশ যেমন আপনি যদি ব্রেনের সার্জারি বলেন, ব্রেনের সার্জারি কিছু লম্বা সময়, খুব ছোট ছোট মাইনর। কিন্তু আমি জানতে চাই যে এই লিভার রোগের যত সার্জারি আছে এটার আনুমানিক সংখ্যা কেমন হবে, কতগুলো সার্জারি এরকম করা লাগে আপনি যদি মানে বলেন, মানে একটা ধারণা নেওয়ার জন্য বলছি আর কি। কতগুলো বলতে আসলে এভাবে কাউন্ট করে বলাটা কঠিন। কাউন্ট করে বলাটা মুশকিল। মেইনলি হচ্ছে আপনার ডিজিজের সাথে রিলেটেড, যেমন একটা ডিজিজ হলো ধরেন আমি যেটা বলছি যে লিভারের প্রাইমারি টিউমার অথবা লিভার যে এইচসিসি বলে, হেপাটোসেলুলার কার্সিনোমা বলে, যে বি ভাইরাস সি ভাইরাস থেকে হতে পারে, নন বি সি ছাড়াও হতে পারে। তো এই ধরনের টিউমারের পার্সেন্টেজের উপরে এবং টিউমারটা আর এই পেশেন্টটার যে কতজন পেশেন্ট এই ধরনের টিউমার নিয়ে আসছে এবং টিউমারটা সার্জারির পর্যায়ে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার সার্জারি এটা হচ্ছে ডিজিজের আপনার ইনভলভমেন্টের উপরে। ছেলে মেয়ের কোনো ব্যাপার আছে যে কারা বেশি আক্রান্ত হচ্ছে, নাকি এটা কমনলি 50-50 হয় আর কি? 50-50 না, এটা ছেলেরা বেশি আক্রান্ত হয়, মোস্ট মানে কাছাকাছি, খুব বেশি করা যায় না। আলাদা করে বলাটা একটু মুশকিল, এটা আপনার রেশিও আমাদের দেশে তো আসলে ওইভাবে। কিন্তু আপনার যদি আমি ফ্যাক্টরের ক্ষেত্রে বলি, মানে পুরুষরা কোন ফ্যাক্টরের কারণে এগুলোতে আক্রান্ত হচ্ছে, নারীদের ফ্যাক্টরগুলো আলাদা কিনা? নারীদের ক্ষেত্রে আপনার কিছু কিছু ফ্যাক্টর আপনার যেটা আছে, যেটা বললাম যে আপনার লিভার অ্যাডেনোমা, যেটা পিল রিলেটেড ওরাল কনট্রাসেপটিভ, এটা। আর পুরুষের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে ভাইরাসের অ্যাটাকটা অনেক সময় তার কর্মক্ষেত্রে অথবা অন্যান্য ইস্যুর জন্য আপনার এই ভাইরাসের অ্যাটাকটা হতে পারে। সেই ক্ষেত্রে যেমন যে ভাইরাসের অ্যাটাকের পরিমাণ মেইলে যদি আপনার বেশি থাকে তাহলে মেইলের ইনভলভমেন্টটা আপনার বেশি। আর একটা হচ্ছে আপনার যারা স্বাস্থ্য সচেতন যারা আছে এরকম গ্রুপের মধ্যে দেখা যায় যে আর্লি তারা ট্রিটমেন্টে চলে যায়, সেই ক্ষেত্রে আপনারই। আর যেটা হচ্ছে যে আপনার খাদ্য অভ্যাসের যে একটা ব্যাপার আছে, যেমন লিভার অ্যাবসেস, যারা একটু ধরেন বাইরে মানে আনহেলদি ফুড খাচ্ছে, যেখানে সেখানে বাইরে খাওয়া দাওয়া করছে, এই গ্রুপের মধ্যে আপনার অ্যাবসেস এবং অন্যান্য জিনিসটা সাধারণত বেশি আসে আমাদের কাছে।
আর সেলুন টেলুন অন্যান্য জায়গায় যারা খুব একটা ক্লিন ব্যবহার করছে না, অথবা কাজ করতে গিয়ে ছোটোখাটো যে ইনজুরি থেকে হচ্ছে, অথবা ড্রাগ অ্যাবিউজ করে সেখান থেকে আসতেছে, এখান থেকে আপনার ভাইরাস। তবে এই রোগের সার্জারির ক্ষেত্রে সব থেকে ফ্রিকোয়েন্টলি সব থেকে বেশি পাচ্ছেন, কিন্তু মানুষ খুবই অসচেতন, একেবারে শেষ সময় আসছে, এটা কোন কোন ক্ষেত্রে হয় বেশি? এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রাইমারি যে টিউমারগুলো, লিভারের নিজস্ব এই টিউমারগুলো অনেক সময় তারা যে ভাইরাসের ট্রিটমেন্টটা প্রপারলি নিচ্ছে না, প্রথম অবস্থায় ধরা পড়েছিল, কিছুদিন ওষুধ খেয়ে ডিসকন্টিনিউ করছে, তারপরে হচ্ছে যে ছোট ধরেন যারা আছে অনেক সময় যে একটু নেগলেক্ট করে, মানে অসুস্থ হয়েছে একটু ওষুধ খায়, অপেক্ষা করে, সিমটমটা আছে সহ্য করে মনে করে যে আর দেখানোর দরকার নাই। আসলে আমাদের তো সোশিও ইকোনমিক কন্ডিশন, ফিনান্সিয়াল ব্যাপারটাও এখানে ইম্পর্টেন্ট। তারা চিন্তা করে যে একটা ডাক্তারের কাছে যাব, পয়সা ব্যাপার আছে, আবার যদি বলে ভিজিটটা প্রথমে, তারপরে তো টেস্ট, তারপরে যদি অপারেশনের কথা বলে, অনেকে তো অপারেশনের শুনেও অনেক সময় চলে যায় যে এত নাই, সরকারি হাসপাতালে করানোর মতনও সুযোগ অনেক সময় আসে না। হ্যাঁ, তো আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার তানভীর আহমেদ, আপনার কাছে জানতে চাই যে খরচের প্রসঙ্গ তো আসলে বলাটা খুবই কঠিন, কারণ অনেকগুলো রোগ এখানে, কিন্তু তাও কম্পারেটিভলি আসলে লিভার রোগের সার্জারি তো ব্যয় সাপেক্ষই বলা যায়। জি হ্যাঁ, লিভার রোগের সার্জারি ব্যয় সাপেক্ষ, তবে যেটা হচ্ছে টিউমারের সার্জারিগুলো একটু আসলে ব্যয় সাপেক্ষ। সাধারণত ফোড়া বা এরকম সিস্ট এই ধরনেরই হলে সেই ক্ষেত্রে সার্জারি টাইম কম লাগে, সেই ক্ষেত্রে আপনার খরচটা কম আসে। বাট যদি অ্যাডভান্স এসে যান যে ল্যাপ্রোস্কোপিক্যালি করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খরচ ডাবলেরও বেশি চলে যায়। আচ্ছা, সাকসেস রেটের কথা যদি আমরা বলি, এটা কি এমন যে আপনি একবার সার্জারি করলেন ভালো হয়ে গেল, মানে ক্যান্সারের ক্ষেত্র ছাড়া? হ্যাঁ, সাকসেস আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো। সাধারণত যে এগুলা আমরা সাকসেস বলতে সাধারণত বুঝি যে রোগটা করা, যেটা অপারেশন করা হলো, করার পরে পেশেন্টটা সুস্থ হয়ে গেলেন এবং লম্বা সময় সে ভালো থাকলেন, বা এই রোগটা আবার নতুন করে আসলো না, অথবা তার ওইটা কমপ্লিকেশন নিয়ে সে আসলো না, এই ক্ষেত্রেই আমরা বলি যে সাকসেসটা। তো এটা আলহামদুলিল্লাহ, মানে এটা বেশ ভালোই বলবো, এটা 80-90%-এর উপরে যদি প্রপার মানে স্কিল পারসন প্রপার হাতে যদি এটা করা হয় সেটা। এবং এটা সাধারণত টিউমারের ক্ষেত্রে যদি আপনি মোটামুটি এটা যে কমপ্লিটলি এটাকে নিয়ে আসা যায় এবং পরবর্তীতে মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা ওষুধের চিকিৎসাটা ওইটার যেটার কারণে হয়েছিল দেওয়া যায়, তাহলে এই পেশেন্টগুলো লম্বা সময় ভালো থাকে। ফোড়ার কারণে যেগুলো, সেটা তো কমপ্লিটলি আলহামদুলিল্লাহ কিওর হয়ে যায়। তবে যেটা হচ্ছে যে আপনার কোনো ক্যান্সারের কারণে যে আবার ফোড়া হয়েছে, সেটা মানে পুজ হয়েছে বা হয়েছে, সেইগুলো তো আসলে খুব একটা, এটা আমরা টোটালি অনেক সময় যে বড় অংশ ফেলে দিয়ে খুব একটা বেনিফিট হয় না, সেই ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ ওয়েতে করি, অথবা ডিবাল্কিং, যেটা হচ্ছে যে জাস্ট পার্শিয়ালি রিমুভ করে এভাবে করি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সার্জারির সাকসেস রেট খুবই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের কাছে আসছে না যেটা প্রপার হ্যান্ড, আপনি বারবার বলার চেষ্টা করছেন, জি, তারা কোথায় যায় বা কোথায় করানোর চেষ্টা করছে? ব্যাপারটা কি এরকম যে তারা হয়তো জেনারেল সার্জনের কাছে করাচ্ছে, সেটি বলতে চাচ্ছেন, নাকি সার্জনই না, অন্য কোনো যোগ্য মানুষ না, অন্য আর কে করাবে সার্জারি? অন্য কেউ করানোর সুযোগ না, সেটা নাই। তবে যেটা হচ্ছে যে অনেক সময় যে ডায়াগনোসিসে বা অনেক সময় যে ডায়াগনোসিসে প্রবলেম হয়ে যায়, হয়তো বোঝা যাচ্ছে না অথবা মিসডায়াগনোসড হয়েছে, সেই ক্ষেত্রে অনেক সময় যে সার্জারি করতে গিয়ে দেখলো যে এটার সাথে আরও একটা অংশ রয়েছে, যেটা সে চিন্তা করছে যে না, তার সেফটির জন্য ওখানে আর হাত দেওয়ার দরকার নাই লিভারের এই জায়গাটায়। তো সেই যে প্রাইমারি প্যাথোলজিটা হয়তো পিত্তথলির পাথরের অপারেশনটা করে দিল, অথবা পিত্তনালীর অপারেশনটা পাথরেরটা করে দিল, সাথে লিভার ইনভলভমেন্টের পার্টটা সে হয়তো অ্যাডভাইস করেছেন, করছেন, রুগী পরবর্তীতে তার কাছে আর গেল না, সে মনে করছে যে এত বড় খরচ দিয়ে আমি আবার করাবো, সেই জন্য অনেক সময়। কিন্তু মানে জেনারেল সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে তারা সব কিছুই করছেন, কিন্তু স্পেসিফিক জায়গাগুলোতে তো আসলে যে যার ডিসিপ্লিন অনুযায়ী করছে। সেক্ষেত্রে লিভারের সার্জারির ক্ষেত্রে, লিভার রোগের সার্জারির ক্ষেত্রেও কি জেনারেল সার্জনরা কোনো সার্জারি করে থাকেন? খুব কম, খুবই কম করেন। খুব কম। সিনিয়র লেভেলে এক্সপিরিয়েন্স যারা আছেন অথবা এক্সপোজার আছে,
তারা সাধারণত জেনারেল সার্জারি এবং তারা সাধারণত ওই জায়গা থেকে ধরেন মিনিমাম পার্টটুক করে দেন। অনেক সময় অ্যাবসেসটা সাধারণত এটা অনেক জেনারেল সার্জনরা পারেন সাধারণত একটু অ্যাসপিরেট করে, নিডল দিয়ে অ্যাসপিরেট করে দেখে নেয় ওপেন করার পরে, তারপরে ছোট করে কেটে যদি ড্রেন করা যায় সেটা। তবে যেটা সাধারণত হচ্ছে যে হেপাটোবিলিয়ারি সার্জনরা একটু ওয়াইডলি ড্রেনেজ করে, বেশি করে কাটে, অথবা তারা অন্য ম্যানুভারও অনেক সময় ইউজ করে, ব্লিডিং কন্ট্রোলের কিছু ম্যানুভার আছে সেগুলো ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে জেনারেল সার্জন অনেক সময় সিনিয়র সার্জন অথবা এক্সপিরিয়েন্স বাট ইউজ টু না করেন না, সেই ক্ষেত্রে অনেক সময় তারা ছোট করে অনেক সময় যদি করে দেয় যে ঠিক আছে আমি কিছুটা করে দিই, ওগুলো অনেক সময় আপনার রিঅ্যাপিয়ার করতে পারে, আবার অ্যাপিয়ার করে আসতে পারে প্রপারলি ড্রেনেজ না হলে। মানে সেটা তো ওই সার্জনের তাহলে প্রপার জায়গাতে রেফার করে দেওয়া উচিত। হ্যাঁ, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওনারা রেফার করে দেন, অথবা সাধারণত অনেক সময় দেখা যায় যে তার আশেপাশে যদি অ্যাভেলেবেল থাকে অনেক সময় ওটিতে কল দিয়েন ওনারা, আচ্ছা আচ্ছা, কাছাকাছি আছেন কেউ ফ্রি আছে একটু করে দিয়ে যান। হ্যাঁ, উনি তখন ওই সরকারি হাসপাতালে হয়, এটা সাধারণত এই শহরের ভিতরেই, আপনারা আমাদের ঢাকা শহরের ভিতরেই ধরেন অনেক সময় স্যাররা অনেক সময় সিনিয়ররা কল দেন আমাদেরকে, আমরা ফ্রি থাকলে অ্যাভেলেবেল থাকলে আমরা গিয়ে, এটাই তো বরং কল্যাণ করা। আমি সার্জারি পর্যন্ত যেতে চাই না, লিভারের কোনো সমস্যাই হয়তো আমার নাই, কিন্তু আমি জানতে চাই যে আমার লিভারে এই এত ধরনের কোনো সমস্যা, ফোড়া, টিউমার, সিস্ট এগুলো আছে কিনা, আমি কি করব? হ্যাঁ, সেই ক্ষেত্রে এমনি নর্মাল যে হেলথ চেক আপ, যেটা হেলথ চেক আপের সময় আমরা বলি যে লিভারের রক্তের একটা ফাংশন আছে, লিভার ফাংশন টেস্ট বলি আমরা। লিভারের HGOT, HGPT, যেটা হচ্ছে ALT, AST, তারপরে অ্যালকালাইন ফসফেটেজ এবং সিরাম বিলিরুবিন, এই একটা। আরেকটা হচ্ছে যে আপনি গামা GT যেটা করে, খুব সেন্সিটিভ একটা, সেটা করলে আপনি বুঝতে পারেন এর সাথে। আর এছাড়া হচ্ছে যে লিভারের ফাংশনাল দেখার জন্য আমরা লিভারের অ্যালবুমিনটা করি, মানে রক্তের কয়েকটা টেস্টের মধ্যে লিভার ফাংশন টেস্ট এক কথায় আমরা অনেক সময় বলে দিই, অথবা লিভার ফাংশন টেস্টের সাথে ওগুলোও নাম লিখে দেই। আর একটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা জাস্ট একটা সার্ভে, অ্যাবডোমিনাল একটা সার্ভে হয়ে গেল আপনার স্ক্যানের মাধ্যমে। কোনো প্রাইমারি বা আল্ট্রাসোনোগ্রামই আমাকে অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারে লিভারে। জি, বেশ ভালো ইনফরমেশন দেয়, ভালো ম্যাশিং এবং ভালো যে স্কিল্ড পারসন যারা সনোগ্রাফি করেন, এক্সপিরিয়েন্স যারা, তারা সাধারণত আপনাকে বেশিরভাগ অংশ লিভারের অনেক সময় খুব একটা সিটি স্ক্যানে আপনি যতটুকু ইনফরমেশন পাবেন, একজন ভালো সনোলজিস্ট একটা ভালো ম্যাশিং যদি হয়, উনি আপনাকে ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। আর রক্তের এটা, আর এছাড়া আপনি সাধারণত আমরা লিভারের ভাইরাসের টেস্টগুলো একবার কোনো রক্তের টেস্টে গেলে লিভারের যে ভাইরাসগুলো, হেপাটাইটিস বি, সি, এই স্ক্রিনিংগুলো একবার একটু করে ফেলা, সেটা তো করতেও দেয় অবশ্য বিভিন্ন, এটা বিভিন্ন কারণে জবের ক্ষেত্রে বা বাইরে যেতে গেলে হয়, কিন্তু এমনিতে যদি না হয় তাহলে এই ধরনের কোনো চেক আপে গেলে করে ফেলা উচিত, করে ফেলে একবার দেখে নিন। আপনাকে ধন্যবাদ চমৎকার করে লিভার রোগের এত সার্জারির বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনাকে অভিনন্দন বা আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি যে আমার লিভার কেমন আছে সেটি জানতে হয়তো আমার 5,000 টাকা খরচ হতে পারে, কিন্তু লিভারের কোনো না কোনো রোগে যদি আমি পড়ে যাই তাহলে এটি 1 লাখ থেকে 5 লাখ বা সীমানাহীন খরচ যেমন হয়, আবার একই সঙ্গে মানুষের প্রাণনাশের ঝুঁকি তো থেকেই যায়। তাই আপনি আজকেই জানতে পারেন যে আপনার লিভার কেমন আছে, লিভারে কোনো ধরনের কোনো ঝুঁকি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার নাগালের মধ্যে থাকা সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে কথা বলতে পারেন, বা হেপাটোলজিস্টের কাছে যেও জানতে পারেন যে আপনি এই সমস্যার মধ্যে আছেন কিনা। তবেই হয়তো আমাদের ভবিষ্যতের ঝুঁকি কমবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।